বলছে, ঠিক আছে? এর মেনটেনেন্স আছে হচ্ছে সন্দীপদের কলেজে, আর আমাদের কলেজে হচ্ছে এই এই যে সাবজেক্টটা পড়াচ্ছে এর অপারেশনটা আছে। মোরলেস এই জিনিসটা সকলে জানতে হয় যে ইলেকট্রিক্যাল এনার্জি তো আমরা তো তৈরি করে ফেলেছি, কীভাবে তৈরি করছি, কী করে তাকে ট্রান্সমিশন করছি, তার সেফটি কীভাবে দিচ্ছি সুইচ গিয়ার সিস্টেম ইউজ করে, সেটা অলরেডি আমরা জেনে গেছি, ঠিক আছে? ইভেন তাকে কন্ট্রোল করতেও শিখে গেছি। অলমোস্ট ইলেকট্রিক্যাল এনার্জি ধরো আমরা অনেকটাই আয়ত্তের মধ্যে এনেছি। এবার তাই ওই এনার্জিটা দিয়ে করবোটা কি? ইলেকট্রিক্যাল এনার্জি কোথায় কোথায় ইউজ করা যায়? ১ নম্বর ইউজ করা হয় হচ্ছে হিটিংয়ে, ২ নম্বর ইলুমিনেশনে, খুব ইম্পর্ট্যান্ট, হিটিং আর ইলুমিনেশনে। ইলুমিনেশনে আমরা অলরেডি আগের সেমিস্টারে পড়েছি। এই সেমিস্টারে হিটিংটা ইলুমিনেশনের মতো বড় করে না পড়লেও খুব ছোট করে আমরা দেখব যে ইলেকট্রিক্যাল হিটিং কীভাবে করা হয় এবং তার অ্যাপ্লিকেশনসগুলো কী কী। আচ্ছা, স্লাইডে আসি। ইলেকট্রিক্যাল হিটিংস দেখো কোথায় কোথায় ইউজ করা হয়। জেনারেলি আমরা সকলেই জানি কোথায় কোথায় ইউজ করা যেতে পারে। আমাদের বাড়ির যে আয়রন আছে সেই আয়রনে, ইলেকট্রিক কেটলিতে, ওভেনে, টোস্টারে, কুকিং প্লেটসে, ওয়াটার হিটার, রুম হিটারে। These are the applications which we use in our daily day-to-day life or in our domestic life. এগুলো হচ্ছে ডোমেস্টিক লাইফে ইলেকট্রিক্যাল হিটিংস কাজে লাগে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়ালে কোথায় কাজে লাগে দেখি। ইন্ডাস্ট্রিয়ালে কাজে লাগে হচ্ছে হিট ট্রিটমেন্ট, যে কোনো ইনসুলেটরের হিট ট্রিটমেন্ট, কপার ওয়্যার এনামেলিং, কপারের উপর যে একটা কপারের যে এনামেল করা হয় তাতে কাজে লাগে, কোনো মেটালকে যদি হিট করতে হয় তাতে কাজে লাগে, কোনো মেটালকে যদি গলাতে হয় সেখানে কাজে লাগে, আর গ্লাস, কাঁচকে যদি মোল্ডিং করতে হয়, কাঁচকে যদি বেঁকাতে হয়, তাড়াতে হয়, বা কাঁচের যে বিভিন্ন রকম আমরা তার শেপ দেখি সেটা যদি করতে হয়, সেটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হিটিংসের মধ্যে পড়ছে। তাহলে মোরলেস আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ইলেকট্রিক্যাল হিটিং কিন্তু ডোমেস্টিক লাইফে অ্যাজ ওয়েল অ্যাজ কমার্শিয়ালি দুটো ক্ষেত্রেই খুব বেশি পরিমাণে ইউজ হচ্ছে। এখন ইলেকট্রিক্যাল হিটিংয়ের অ্যাডভান্টেজ কী প্রথমেই বলে দিই। এটা খুব ক্লিন এনার্জি, ঠিক আছে? খুব ক্লিনলি এটা হয়, প্লাস এর এফেক্টটা আউটসাইডে খুব একটা বেশি বোঝা যায় না। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এই যে আমাদের যে ইলেকট্রিক্যাল হিটিং আমরা বাড়িতে করি, সে একটা এক্সাম্পল দিলাম। প্রথমেই যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আয়রন। আচ্ছা, তোমরা কোনোদিন কয়লার তৈরি আয়রন দেখেছো? যে পুরোনো দিনের যে আয়রন করতো, হ্যাঁ স্যার দেখেছি। কি করে হয় জানো, দেখেছো? ওটা স্যার একটা স্টিলের বক্স থাকে, ওই বক্সের ভিতরে স্যার গরম যে কয়লা দিয়ে আয়রন করে। হ্যাঁ, তার মানে আহ, একটা এটা একটা একটা বেশ ভারী একটা স্টিলের বক্স থাকে, তার মধ্যে গনগনে কয়লা থাকে, কয়লাটা গরম হয় এবং সেটা দিয়ে আয়রন করা হয়। এটা করতে গিয়ে অনেক সময় হয় কি, ওইখান থেকে একটা একটা মানে ধুয়ো তো বেরোয়, মানে কনস্ট্যান্টলি একটা ধুলোর মতো বেরোচ্ছে, যাতে যে আয়রন করছে তার কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, যেই শার্টটা বা যেইটার মধ্যে আয়রন করছে অনেক সময় হয় কি, তার মধ্যে কিছুটা অ্যামাউন্ট অফ ওই হালকা ওই ধুয়োর গ্যাসটা বা কালিটা হয়তো অনেক সময় লেগে যায়, এটা চান্স থাকে। তার মানে এটা খুব একটা ক্লিন এনার্জি না। বা তুমি ভাবো যে ইলেকট্রিক্যাল ইন্ডাকশন, বাড়িতে যে ইলেকট্রিক্যাল ইন্ডাকশনে রান্না হচ্ছে, আর আমাদের বাড়িতে যে ধরো কয়লার আগুনে রান্না হচ্ছে, তার দুটোর মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো। হুইচ ওয়ান ইজ ক্লিন অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট ক্লিন। সেকেন্ডলি, ধরো একটা ফার্নেস আছে, ঠিক আছে? এখন ফার্নেসের মধ্যে আমি দরজাটা বন্ধ করে দিলাম, ফার্নেসটা অন করে দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম, এবং তার মধ্যে আমার কি হচ্ছে, একটা কোনো কিছু মেল্ট হচ্ছে, ফর এক্সাম্পল লোহা মেল্ট হচ্ছে। তাহলে সেটা কিন্তু বাইরে থেকে কোনো রকম স্মোক বেরোচ্ছে না, কোনো রকম আউটসাইডে ওই ফার্নেসের বাইরে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে, ফার্নেসের বাইরে খুব একটা গরম লাগবে না। কিন্তু যদি ওই আমাদের যদি কাঠ কয়লা পুড়িয়ে বা কোনো কিছু পুড়িয়ে যদি ওটাকে করতে হতো, তাহলে প্রথম কথা সরি হিউজ পরিমাণ স্মোক তৈরি হতো, ১ নম্বর। দ্বিতীয়ত কি হতো, আশপাশটা এনভায়রনমেন্টটা গরম হয়ে যেত, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে
অনেক বেশি ইকোনমিক্যাল। 3 নম্বর, খুব ভালো মেনটেনেন্স, মানে অনেক ইজিলি মেনটেনেন্স করা যায়। 4 নম্বর, যেটা না বললেই নয়, দ্যাট ইজ ভেরি মাচ প্রিসিশন অ্যান্ড কন্ট্রোলেবল। ধরো তুমি তোমার বাড়ির গ্যাসে তুমি একটা কিছু গরম করছো বা রান্না করছো, তুমি কি এরকম করতে পারো গ্যাসটাকে, মানে ধরো তুমি চাইছো যে 104°C, তুমি তোমার গ্যাসটাকে ওরকম একটা সেট করতে পারবে? বা বা আগেকার দিনে উনুনে কি ওটা করা যায়? করা যায় না। তুমি আঁচটাকে বাড়াতে পারবে, কমাতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি ওই ফিগারটাতে আনতে পারবে না। কিন্তু তোমার যদি কোনো একটা মানে ধরো কোনো একটা মেটালের ওই এক্স্যাক্ট ওই টেম্পারেচারটাই দরকার, যেই টেম্পারেচারটাতে ওইটা ওইভাবেই রিয়েক্ট করবে, সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল হিটিংয়ে কিন্তু ওই প্রিসিশন দেওয়া সম্ভব যে তুমি 104°C বা 104, 5, 6 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি কিন্তু তাকে রেস্ট্রিক্টেড করতে পারবে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে এবার আমরা চলে যাই, অ্যাডভান্টেজগুলো তো বললাম। কত রকম টাইপ অফ ইলেকট্রিক্যাল হিটিং আছে? একটা পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং, আরেকটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হিটিং। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং এর মধ্যে রেজিস্টিভ হিটিং আর হচ্ছে আর্ক হিটিং। রেজিস্টিভ হিটিং আমার 2 নম্বর ডাইরেক্ট হিটিং, ইনডাইরেক্ট হিটিং। আর্ক হিটিং আমার 2 নম্বর ডাইরেক্ট হিটিং, ইনডাইরেক্ট হিটিং। হাই ফ্রিকোয়েন্সি হিটিং এর মধ্যে ইন্ডাকশন হিটিং, ডাইরেক্ট হিটিং আর হচ্ছে ইনফ্রারেড ট্রিটমেন্ট। আজকে আমরা রেজিস্টিভ হিটিং, ইন্ডাকটিভ হিটিং অ্যান্ড ডাইরেক্ট্রিক হিটিং, এই 3টে টাইপের হিটিং আমরা দেখব। আচ্ছা, এবার চলে আসি রেজিস্টিভ হিটিং। আমরা অলরেডি একটা জিনিস জানি, ধরো একটা তোমাদের বাড়িতে বা তোমাদের তোমাদের নিশ্চয়ই এটা অভিজ্ঞতা আছে যে আগেকার দিনে যে বাল্ব ছিল, হ্যাঁ, যেটাতে ডুম লাইট বলা হয়, 100 ওয়াটের 60 ওয়াটের যে ল্যাম্প বা 200 ওয়াটের যে ল্যাম্প, সেই ল্যাম্প দেখবে বেশ কিছুক্ষণ জ্বলার পরে দেখবে ল্যাম্পটা গরম হয়ে যায়, টাচ করলে খুব গরম লাগে। এটা দেখেছো নিশ্চয়ই তোমরা। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কেন হয়? তো ল্যাম্প ভিতরে এক ধরনের গ্যাস থাকে, ওই যতক্ষণ জ্বলে ওই গ্যাসটা হিট হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি টাংস্টেন ওয়্যার থাকে ভেতরে, ঠিক আছে? এখন টাংস্টেনে একটা অ্যালয় দেওয়া হয়, সেটা থাকে। এখন টাংস্টেন ব্যাপারটা কি, টাংস্টেন হচ্ছে হাইলি রেজিস্টিভ মেটাল, কিন্তু সে থার্মাল কন্ডাকশন অনেক হাই পর্যন্ত সহ্য করতে পারে। এখন এর ভিতর তুমি যদি 60 ওয়াটের যদি একটা ল্যাম্প থাকে আর তার রেজিস্ট্যান্স যদি প্রচণ্ড রকম হাই থাকে, ঠিক আছে, হিউজ হাই থাকে। কেন হাই থাকে? প্রথম কথা, তুমি যদি দেখো সে তারটা তুমি খুব পাতলা থাকে। এখন আমরা একটা জিনিস জানি, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ ইটস ক্রস সেকশন এরিয়া। তাহলে যত কম ক্রস সেকশন এরিয়া হবে তত বেশি রেজিস্ট্যান্স হবে, কি তাই তো? হ্যাঁ স্যার। এখন একটা মোটা তারের মধ্যে থেকে কারেন্ট যেতে, কারেন্টে যতটা সুবিধা হবে, একটা সরু তারের মধ্যে থেকে যদি কারেন্টটা যায়, সেম কারেন্ট যদি যায়, তার সেই কারেন্টটা তাহলে অসুবিধা হবে। এবার ভাবো, ওই যে সেম কারেন্ট ওই তারটার মধ্যে থেকে যাচ্ছে, তাহলে ওই সরু তারটা প্লিটলিকে যে সরু পাতলা তারটার মধ্যে থেকে কারেন্টটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে, কারেন্টটা অতিরিক্ত পরিমাণে বাধা পাচ্ছে, অবস্ট্রাকেল পাচ্ছে। তাহলে ওই বাধার জন্য কি হবে? ওই বাধার জন্য হয় কি, হিউজ পরিমাণে হিট তৈরি হয়, ঠিক আছে? ওই হিটে কি হয়, ওই যে ওই ফিলামেন্টটা ফিলামেন্টটা হিটে রেড হয়ে যায়। আর ওই ফিলামেন্টের সংস্পর্শে যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা কি হয়, গ্যাসটা পুড়তে থাকে। গ্যাসটা পুড়তে থাকলে গ্যাসের থেকে, ওখান থেকে মানে কি বলবো, হাইলি আয়োনাইজ যে পার্টিকেলসগুলো আছে, সেই পার্টিকেলসগুলো ওই যে বাল্বের গায়ে যে লেয়ারটা থাকে, লেয়ারটার মধ্যে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার জন্য সেই লেয়ারটা থেকে আলটিমেটলি মানে অ্যাকচুয়ালি গ্যাসটাই পড়ে, তার জন্য আমরা সেই গ্লোটা দেখতে পাই, তাই তো? এটাই হচ্ছে রিজন। এখন ব্যাপারটা হচ্ছে, আমি এটা বলতে চাইছি, তার মানে হিউজ রেজিস্ট্যান্সের জন্য কি তৈরি হলো, হিট তৈরি হলো, তাই তো? কেন? অ্যাকর্ডিং টু জুলস ল, হিট, ইলেকট্রিক্যাল হিট ইজ ইকুয়ালস টু I² RT। দেখো, অ্যাকর্ডিং টু জুলস ল,
এই I2R2 লেখা আছে, I2RT লেখা আছে। I2 মানে হচ্ছে I²RT। ঠিক আছে, তাহলে টিটা কি টাইম? হ্যাঁ, টিটা হচ্ছে টাইম। কতক্ষণ তুমি একটা সিম্পল একটা জিনিস বলছি, ধরো একটা বাল্ব 5 মিনিট চালানো আছে 60 ওয়াটের, আরেকটা বাল্ব 10 মিনিট চালানো আছে, তাহলে কোনটা বেশি হিট হবে? 10 মিনিট। হ্যাঁ, তাহলে I²RT, টি হচ্ছে টাইম, তাই যত বেশি টাইম তত বেশি হিট। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার এই যে হিটটা, এই হিটটা দিয়ে আমরা কি করি, ধরো ধরো একটা ওই আমরা কি করতে পারবো, জেনারেলি এর অ্যাপ্লিকেশনগুলো কি কি তোমাদের বলে দিচ্ছি। এই হিটটাকে ইউজ করে আমরা কোথায় কোথায় হিট ইউজ করি দেখো। যদি ডাইরেক্ট হিটিং হয়, ডাইরেক্ট হিটিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সল্ট, হ্যাঁ, নুন, নুনকে, দেখো নুন কিভাবে তৈরি হয় জানো, সমুদ্র থেকে যখন নুন আসে, নুনটা ভেজা থাকে, ঠিক আছে, সেই নুনটাকে শুকানোর একটা প্রসেস হয়। তো আমরা ডাইরেক্ট হিটিং এর থ্রুতে করি, বা কোনো একটা মেটালকে হিট করতে হবে, মেটালকে গলাতে হবে, সেই ক্ষেত্রে কি করি, সেই মেটালের দুটো প্রান্তে আমরা ইলেকট্রোডকে লাগিয়ে দিই। এখন সেই মেটালটার মধ্যে থেকে রেজিস্ট্যান্স থাকবে, এখন আর তার মধ্যে থেকে আমি যদি হাই কারেন্ট পাস করি, সেই মেটালটা কি হবে, হিট হয়ে যাবে। কি হবে তো, তাহলে হ্যাঁ এই স্যার। প্রসেসটা, এইগুলো হচ্ছে ডাইরেক্ট হিটিং, মানে ডাইরেক্টলি যদি আমি তাকে হিট করি, দ্যাট ইজ ডাইরেক্ট হিটিং। ইনডাইরেক্ট হিটিং কোথায় হবে? ইনডাইরেক্ট হিটিং এর এক্সাম্পল হচ্ছে ওয়াটার গিজার। এখন তোমার বাড়ির যে গিজার আছে, সেই গিজারের ভিতরে কয়েল আছে, সেই কয়েলটা হিট হচ্ছে, সেই হিটটা কি হচ্ছে, ওয়াটারটা টেনে অ্যাবজর্ব করে নিচ্ছে। এখন আমি যদি সেই ওয়াটারটার মধ্যে যদি কয়েলটা দিয়ে দিই, তাহলে কি প্রবলেম হবে বলো তো? তুমি যখন চান করার জন্য তোমার ট্যাপটা খুলবে, ঠিক আছে, তখন তুমি কাছে ওখানেই আর চান করতে হবে না। ঠিক আছে, তো ওয়াটার ইনডাইরেক্ট মেথডে যেভাবে হিট হয়, কন্ডাকশন বা রেডিয়েশন প্রসেসে, সেটা হচ্ছে ওয়াটার গিজার, কুকিং ওভেন, ফার্নেস, রুম হিটার, হিট ট্রিটমেন্ট, আচ্ছা পটারি ওয়ার্ক, এইসব জায়গাতে ইনডাইরেক্ট হিটিং ইউজ করা হয়, ইনডাইরেক্ট হিটিং ইউজ করা হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার চলে এসেছি ইন্ডাকশন হিটিং। ইন্ডাকশন হিটিং হচ্ছে কয়েল ইউজ করা হয়, ঠিক আছে, এটা ফ্যারাডেস ল মেনে এই হিটিংটা করা হচ্ছে। ইন্ডাকশন হিটিং এর মধ্যে আমরা আজকে এটা পড়বো, দ্যাট ইজ ইডি কারেন্ট হিটিং। ঠিক আছে, আচ্ছা ইডি কারেন্ট কি কেউ বলতে পারবে? একটু ইডি কারেন্ট সম্পর্কে আমরা জেনে নিই, তারপরে ইডি কারেন্ট হিটিং আমরা দেখবো। ইডি কারেন্ট কি কেউ একটু বলবে? স্যার এডি কারেন্ট হচ্ছে স্যার ট্রান্সফরমার প্রাইমারি সাইডে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়, ওই শুধু ম্যাগনেটিক ফিল্ডটা। ট্রান্সফারের ক্ষেত্রে হয়? শুধু ট্রান্সফারের ক্ষেত্রে হয়? আর ট্রান্সফরমার মোটরের ক্ষেত্রে হয়। আচ্ছা, আচ্ছা সন্দীপ তো রোজই ক্লাসে কিছু না কিছু বলে, বাকি তোমরা কেউ কিছু বলবে? শেষনাথ, অমরনাথ, ইডি কারেন্ট কাকে বলা হয়? আচ্ছা, আমি নেক্সট উইকে না একটা টেস্ট নেবো, হ্যাঁ, যাবতীয় যা যা পড়িয়েছি তার উপর একটা পরীক্ষা পরীক্ষা নেবো। আগের দিনকে আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম, তার থেকে আমি কেউই তোমরা উত্তর করে দাওনি। তোমাদেরকে বারে বারে করে বলছি, সেন্ট্রাল প্লেসমেন্ট কমিটি অলরেডি স্টার্ট করে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, একে জিজ্ঞেস করছি, তোমাদের দেবতনয় বলে কোনো স্যার আছে? আমাদের স্যার টিপিও সেলে আছে, দেবতনা স্যার। টিপিও সেলে আছে না? হুম। উনি আমাকে ফোন করেছিলেন। তো actually তোমাদের কলেজ, আমাদের কলেজ, হ্যাঁ, আর বারুইপুর গভর্নমেন্ট কলেজ, আরো দু একটা কলেজ আছে সাউথে,
এই জিএমআইটি কলেজ, এই সমস্ত কলেজগুলো মিলিয়ে ওই আগের দিনকে বলছিলাম না সেন্ট্রাল প্লেসমেন্ট কমিটি, তো হ্যাঁ স্যার। হ্যাঁ, তো জোনালটা বোধহয়, তো জোনালটা দেবতনয় স্যার থাকছে। আর প্রত্যেকটা কলেজ থেকে ওনারা কিছু কিছু টিচারদের মেল, পার্সোনালি মেল পাঠিয়েছে। সেটা কেন, কি ভিত্তিতে পাঠিয়েছে, আমাকে কিভাবে চিনলো আমি ঠিক অতটা জানি না। আমাকে ফোন করেছিলেন, অ্যাকচুয়ালি যে মেল আইডিতে আমার দেওয়া আছে কাউন্সিল, ওটা আমি পুরো চেক করি না। তো উনি ফোন করেছিলেন, বললেন যে এরকম ব্যাপার, তাহলে ঠিক আছে, আমি আমার কলেজে তাহলে পারমিশন নিতে হবে। তো এখন তো কলেজ বন্ধ আমাদের, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি, মানে উনি কি সত্যি তোমাদের কলেজ টিচার? অরিত্য আজকে আর ফোন করা হয়নি আমার। উনি এবার মনে হচ্ছে অসম্ভব আমাদের টিপিও সেলের মনে হয় হেড, আচ্ছা দেবপ্রেরণা আচ্ছা, স্যার। উনি আচ্ছা আচ্ছা, উনি বিটেকটাও দেখেন না? বিটেকটা বলতে পারবো না, আমাদের কলেজে তো থাকেন, মানে বিটেকে যত প্লেসমেন্ট হয় উনি আমাদের গ্রুপে পাঠায়। ও আচ্ছা আচ্ছা, মানে না উনি বিটেক, জবের কিছু জবের কিছু করতে হলে ডাইরেক্ট দেবপ্রেরণা স্যারের সাথে কথা বলতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না আমার মনে হচ্ছে উনি বিটেকটাও দেখেন, বুঝেছো, কারণ ওনার সাথে যে কথা বলে যা বুঝলাম বিটেকটা উনি দেখেন। আচ্ছা, তোমাদের বারবার করে বলছি, এরপরে আস্তে আস্তে কিন্তু যত ভালো ভালো কোম্পানি আছে সব কিন্তু সেন্ট্রাল প্লেসমেন্ট কমিটি থেকে নেবে। অলরেডি লালবাবা গ্রুপ খুব ভালো হলদিয়া কোম্পানি, মেকানিক্যাল আর মেটালার্জির জন্য আসছে। তারাও কিন্তু আমাদের কলেজে প্রত্যেক বছর ডাইরেক্ট আসতো। এই বছর কিন্তু আমাদের অলরেডি ওরা মেল করে জানিয়ে দিয়েছে আমরা ডাইরেক্ট আসছি না, আমরা সেন্ট্রাল প্লেসমেন্ট কমিটি থ্রুতে আসছি। এখন এই সেন্ট্রাল প্লেসমেন্ট কমিটির যেটা মেন ব্যাপার হয়েছে, সেটা কিন্তু ওই ইয়ে করে দেবে, রিজনিং প্রথমে নেবে, ঠিক আছে? তো তার যে খুব অ্যাওয়ার হয়ে যাও, এবার থেকে কিন্তু ওগুলো শুরু হতে চলেছে। আচ্ছা, তো আমি যাকে যা বলছি, এটা হচ্ছে নেক্সট উইক আমি টেস্ট নেবো, টেস্ট নিয়ে আমি দেখবো যে তোমরা কেমন কি তৈরি হয়েছো, হচ্ছে আর কি। এবার আমি তোমাদের একটু ইডি হিটিং সম্পর্কে বলি, এডি কারেন্ট হিটিং সম্পর্কে বলি। দেখো, সেই কয়েলের অ্যাক্রসে আমি যে কোনো কয়েল আছে, এর আগে বহুবার তোমাদের বলেছি, ঠিক আছে? আমি ডাইরেক্ট ইডি হিটিংয়ে চলে আসছি। ধরো একটা কয়েল আছে, ঠিক আছে? এখন সেই কয়েলটার অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ দিয়েছি। এবার কি, আমি সাপ্লাই দিয়েছি এসি কারেন্ট এবং তার ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে? হবে হচ্ছে সেই কয়েলটার অ্যাক্রসে কারেন্ট পাস করবে এবং হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট পাস করবে। তার জন্য কি হবে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেই ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্টলি চেঞ্জ হবে, কনস্ট্যান্টলি চেঞ্জ হবে। এবং আমি যেহেতু ফ্রিকোয়েন্সি 50 হার্জ থেকে বাড়িয়ে দিয়েছি, আরও ফাস্ট চেঞ্জ হবে। এবার ভাবো, সেই কয়েলটার পাশে বা সেই কয়েলটা আমি একটা মেটালের উপর রাখলাম, তাহলে কি হবে? সেই মেটালটার অ্যাক্রসও কী হলো, সেই ফ্রিকোয়েন্সিটা গিয়ে পড়লো। আর সেই ফ্রিকোয়েন্সিটা কী হচ্ছে, ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বারে বারে চেঞ্জ হচ্ছে। তাহলে সেই মেটালটা কী হয়ে যাবে, মেটালটার অ্যাক্রস একটা ইএমএফ তৈরি হবে। এবং যেহেতু সেটা মেটাল এবং সে ইন্টারনালি শর্টেড, তার মধ্যে থেকে একটা হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করতে শুরু করবে। আর হাই কারেন্ট যদি তার মধ্যে থেকে পাস করতে শুরু করে, তাহলে তার মধ্যে কি কি হবে, হিট তৈরি হবে। এইভাবে আমরা কি করি, হিটিং করি। বোঝা গেল? আজকে আমার কাছে ল্যাপটপ নেই, আমার কাছে ইয়েটাও নেই, ট্যাব বুকটাও নেই, যেটাতে আমি তোমাদের একে একে দেখাই, যার জন্য দেখাতে পারছি না। নাহলে আমি ইয়েই করাতাম, অন্যটা ওই আগের দিনে যে ম্যাথগুলো করাছিলাম ওটাই করাতাম। তো এটা একটু তোমাদের বুঝে নিতে হবে। দেখো, বুঝতে পেরেছো না বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই ধরনের হিটিং কোথায় ইউজ করা হয় দেখো, সারফেস হার্ডেনিং অফ মেটাল, কোনো মেটালের যদি সারফেসটা শক্ত করতে হয় সেখানে ইউজ করতে হয়। অ্যানালিং অফ মেটাল, মানে মেটালের উপরে যদি কোনো লেয়ার তুমি, মানে ধরো আরেকটা ধরো লেয়ার তুমি ইয়ে করছো, ফিউজ করছো, সেখানে ইউজ করা হবে। ব্রেজিং, ব্রেজিং মানে হচ্ছে এসির যে পাইপগুলো আছে, কপারের যে পাইপগুলো আছে সেটা দুভাবে
জয়েন করা হয়। একটা হচ্ছে আহ, একটা ব্রেজিং, আরেকটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে স্ক্রুইং, যেটা নর্মালি ওরা করে থাকে। ওটাকে ইয়ে করে একটা একটা ডাইসের মতো দিয়ে করে, আর স্ক্রু এর মতো করে থ্রেড বানায়, ঠিক আছে। আর এক আরেকটা পাইপ তার উল্টো উল্টো একটা পিচের মতো বানায়, এবার ওটাকে ওর মধ্যে টাইট করে দেয়। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে ব্রেজিং করে দেওয়া, মানে ঝালাই করা, কপারের মধ্যে ঝালাই করা, তাকে আমরা ব্রেজিং বলে থাকি। 4 নম্বর শোল্ডারিং। শোল্ডার আয়রন, তাতাল যাকে বাংলায় আমরা বলি, সেটা কোনদিন খুলে দেখেছো? তার মধ্যে দেখবে এরকম কয়েল আছে, আর সেই হ্যাঁ স্যার, কয়েলটা খুলে কোথায় থাকে? দেখেছি। কয়েলটা কোথায় থাকে দেখবে, ওর যে বিটটা থাকে, সেই বিটের যে অ্যাক্রসে একটা স্যার থাকে। রড মতো থাকে, ওই হ্যাঁ রডের হ্যাঁ উপরে থাকে। হুম হুম, হুম। এখন সব খুলে খুলে দেখো, ঠিক আছে। আর 5 নম্বর হচ্ছে ইন্ডাকশন কুকারে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসা হচ্ছে ডাই ইলেকট্রিক হিটিং। ডাই ইলেকট্রিক মেটেরিয়াল বলতে কি বোঝায়, একটু কেউ আমাকে বলো। বুদ্ধদেব, ডাই ইলেকট্রিক মেটাল বলতে কি বোঝায়? তন্ময় জয়েন করলো? আচ্ছা, শেষনাথ, অমরনাথ। শেষনাথ, অমরনাথ আছো নাকি? নেই স্যার ওরা। বাহ, আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, কিছু কিছু মেটেরিয়াল যাদেরকে আমরা ডাইলেকট্রিক বলি, তারা কিরকম। ধরো, এয়ার ইজ এ ডাইলেকট্রিক মেটেরিয়াল। কি হয়, বা প্লাস্টিক ইজ ওয়ান কাইন্ড অফ ডাইলেকট্রিক মেটেরিয়াল। এরা এরা ইনসুলেটর, তাই তো? এয়ারও ইনসুলেটর। কিন্তু এদের মধ্যে যদি এদের অ্যাক্রসে, ধরো এয়ার আছে, এয়ারের অ্যাক্রসে তুমি দুটো তার রাখলে, হ্যাঁ, মোটা মোটা দুটো তার রাখলে, বায়ুতে দুটো তার রাখলে, আর তাদের মধ্যে ডিস্টেন্স ধরো রাখলে, ধরো 1 ফিট ডিস্টেন্স রাখলে, এখন তুমি 100 ভোল্ট পাঠাচ্ছ, কোনো কোনো অসুবিধা হবে না। 200 ভোল্ট কোনো অসুবিধা হবে না, 1000 ভোল্ট কোনো অসুবিধা হবে না, 33 কিলো ভোল্ট কোনো অসুবিধা হবে না, 66 কিলো ভোল্টও দেখা যাচ্ছে খুব একটা অসুবিধা হচ্ছে না। তুমি যে 132 কিলো ভোল্টে চলে যাচ্ছ, অমনি দেখা যাচ্ছে কি, এই বায়ুর মধ্যে দুটো তার যে গেছে, এবং দুটো তারের থেকে আলাদা আছে, আর দুটো তার এই 132 কিলোভোল্ট করে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি বায়ুগুলোর আস্তে আস্তে কিছু চেঞ্জ হচ্ছে। এবং সেটা বোঝা যাচ্ছে কিভাবে, বায়ুগুলোর মানে ওখানে গেলে সামনে কান পাতে গঁ গঁ করে আওয়াজ হচ্ছে। রাতের বেলা আল্ট্রাভায়োলেট রশ্মি দেখা যাচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে একটা তার থেকে একটা তারে স্পার্ক দেখা যাচ্ছে। এটা কেন হয়? আমরা অলরেডি এই এই যে এই জিনিসটা আমরা বলছি, এই ফেনোমেনাটা অলরেডি বহুবার পড়েছি আমরা। এই ফেনোমেনার নাম কি? করোনা ফেনোমেনা। এটা আমরা টিভিতে পড়েছি। এছাড়াও এই জিনিস কোথায় তৈরি হয়? এই জিনিস দেখা যায় হচ্ছে যখন সুইচ অফ করছি, আমি এটা বলতে চাইছি, এটা সুইচ যখন অফ করছি বা অন করছি, সেই ক্ষেত্রে এটা ফ্ল্যাশ হিসেবে দেখা যায়, ঠিক আছে। সার্কিট ব্রেকারের ভিতরে দেখেছি। একে আমরা ইলেকট্রিক্যাল আর্কিংও বলে থাকি। কি হয়, আমার এয়ারটা যখন একটা সার্টেন ভোল্টেজের লেভেলে উপরে চলে যায়, তখন এয়ারের ভিতর যে মলিকুলসগুলো থাকে সেগুলো কিছুটা পোলারাইজ হতে শুরু করে। মানে পজিটিভ প্লেটের দিকে নেগেটিভে যেতে থাকে, নেগেটিভের দিকে পজিটিভে যেতে থাকে, কিছুটা কি হয়, পোলারাইজ হতে থাকে। এই পোলারাইজ হতে 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 একটা সময় আয়নাইজ হয়ে যায়, এবং সেই সময় স্পার্ক করে। তো ডাই ডাই ইলেকট্রিক মেটেরিয়ালটা কি মেটেরিয়াল? যে মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি ছিল ইনসুলেটার, হয়তো সেই ইনসুলেটর থেকে যায়, কিন্তু তার মধ্যে একটা পোলারাইজেশন তৈরি হয়। বোঝা গেল?
যে মেটেরিয়ালের মধ্যে পোলারাইজেশন তৈরি হয় তাকে আমরা কি বলি, ডাই ইলেকট্রিক মেটেরিয়াল। ঠিক আছে, কিছু কিছু জিনিস, কিছু কিছু মেটেরিয়াল আবার ডাইলেকট্রিক হয়ই না। ঠিক আছে, তাহলে ডাইলেকট্রিক কারা হয়? ইনসুলেটরটা ডাইলেকট্রিক হয়। কি হয়? ওর ভেতরকার মলিকুলসগুলো পোলারাইজ হতে শুরু করে। ঠিক আছে, পুরোপুরি হয় না, পুরোপুরি হলে তো তার মধ্যে কারেন্ট পাস করেই যাবে, পুরোপুরি হয় না, কিন্তু সামান্যতম হতে শুরু করে, কারেন্ট পাস করে না, কিন্তু কিন্তু সে তারা অ্যাট্রাক্টেড হয়। এই ফান্ডাটাই আমরা ইউজ করব ডাইরেক্ট হিটিংয়ে। দেখো, এই যে ধরো এই যে মাঝখানে যে স্ল্যাবটা আছে, এটা ধরো একটা ডাইরেক্টিক মেটেরিয়াল, সাপোজ ধরো প্লাস্টিক। ঠিক আছে, কি সেই প্লাস্টিকটা দিয়ে আমরা কি তৈরি করবো? ধরো সেই প্লাস্টিকটা দিয়ে তৈরি করবো হচ্ছে একটা ট্যাঙ্ক তৈরি করবো, জলের ট্যাঙ্ক তৈরি করবো। এবার জলের ট্যাঙ্ক তৈরি করার আগে সেই প্লাস্টিকটা কি করা হয়? তাহলে মোল্ডিংয়ে পাঠানো হয়। মোল্ডিং মানে একটা ডাইস, মোল্ডিং মানে ডাইসের মধ্যে পাঠানো হয়, সেই ডাইসের মধ্যে দিয়ে ওটাকে মোল্ড করা হয়। এখন মোটা মোটা সে প্লাস্টিকের শিট থাকে, সেইগুলোকে আগে প্রিহিট করা হয়, আগে থেকে গরম করা হয়। সেই গরমটা আমরা কি দিয়ে করব? আমরা ডাইরেক্ট্রিক সিস্টেম দিয়ে হিট করব। কি করা হচ্ছে? দেখো, এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি, এটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকে, বিশাল হাই ফ্রিকোয়েন্সি আর বিশাল হাই ভোল্টেজ, এই দুটো ইলেকট্রোডের মধ্যে আছে। তাহলে মাঝখানে ডাইলেকট্রিক যে মেটেরিয়ালটা, তার মধ্যে তাহলে সে তো ইনসুলেটার, তার মধ্যে তাহলে কারেন্টটা পাস করছে না, কিন্তু তাহলে দুটো পাশে ইলেকট্রোডে কি হয়েছে? হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ স্টোর হয়ে রয়েছে। আর এই যে ডাইলেকট্রিক মেটেরিয়ালটা হাই রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য কি হলো, এর মধ্যে যে পার্টিকেলসগুলো আছে, সেই পার্টিকেলসগুলো নাচানাচি শুরু করলো, সামান্যতম নাচানাচি শুরু করে। সব পার্টিকেল না, ধরো ধরো 10% মলিকুলস ইনিশিয়ালি আমার পোলারাইজড হলো, তাহলে সেই 10% পার্টিকেল কী করে? তার মধ্যে ভাইব্রেশন তৈরি হয়। কেন? যেহেতু হাই ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে। এবার স্বাভাবিক এই 10% থেকে আস্তে 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 বাড়তে থাকে। তাহলে এই যে ভাইব্রেশনটা ওর ভিতর তৈরি হচ্ছে, হ্যাঁ, ভাইব্রেশন মানে কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জি থেকে কি তৈরি হয়? হিট তৈরি হয়। তাহলে মেটেরিয়ালটা কিন্তু নিজের মধ্যে থেকেই হিট তৈরি হলো। ঠিক আছে, এই ধরনের হিটিংকে আমার ডাইরেক্ট হিটিং বলা হয়। কোথায় কোথায় ইউজ করা হয় একটু দেখে নাও। কাঠকে ড্রাই করার জন্য ইউজ করা হয়। গাছ থেকে কেটে একটা কাঠ শুকোতে, ঠিক আছে, অনেক দিন লাগে। বিশেষ করে ধরো ব্রাজিলের যে যে তোমার রেইন ফরেস্ট বা যে কোনো রেইন ফরেস্টে আমরা দেখেছি গাছ অনেক বড়। শুধু ব্রাজিল কেন, আমাদের শ্রীলঙ্কা, কেরালাতে বিশাল বড় বড় গাছ আছে। জেনারেলি রেইন ফরেস্টের গাছই বেশি বড় হয় এবং ঘন হয়, আর সেই গাছগুলোতে বেশি পরিমাণে ড্যাম্প থাকে, রস থাকে। এখন আমাকে যদি কাঠকে শুকিয়ে তার থেকে ইয়ে তৈরি করতে হয়, তাহলে সেটা হিউজ প্রসেস, টাইম লেগে যায়। তার জন্য কাঠকে ড্রাই করা হয়, এই প্রসেসে কাঠকে ড্রাই করা হয়। প্রি হিটিং অফ প্লাস্টিক, যেটা বললাম, কোনো কিছু তৈরি করার আগে, মোল্ডিং করার আগে প্লাস্টিককে হিট করা হয়। প্লাস্টিক স্কুইং মানে প্লাস্টিককে মুড়বার কাজে, ঘোরানো পেঁচানোর কাজে, তাহলে সেখানে কি হয়? প্লাস্টিককে সামান্য একটু হিট করা হয়। সেই ক্ষেত্রে নাইলন, রাবার, এই সমস্ত ট্রিটমেন্টটা, আমাদের যে টায়ার তৈরি করা হয়, বলে রাখি, সেই টায়ারেও কিন্তু ডাইরেক্ট হিটিং দিয়ে টায়ারকে ইয়ে করা হয়। টায়ারের যে রাবারটা আছে, সেই রাবারটাকে প্রসেস করা হয়। ঠিক আছে, অনেক সময় অনেক কেমিক্যাল ম্যানুয়ার তৈরি করাতে, ম্যানুফ্যাকচারিং এতেও ডাইরেক্ট হিটিং তৈরি হয়, লাগে। এবার চলে আসা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং এ। ঠিক আছে, তো প্রথম আমরা আসবো ফিউশন ওয়েল্ডিং। আচ্ছা, ওয়েল্ডিংটা আজকে কি ওরা কেউই নেই নাকি? না স্যার, আমি আর বুদ্ধ দুজন। কি বলবো বলো তো, এরা তো ছিল তো দেখলাম। ছেড়ে যাক, বলে আগে এমনিতেই আমাকে তন্ময় ওরা রিকোয়েস্ট করেছিল।
আজকে বরং ছেড়ে দিই, আমার কাছে ল্যাপটপটা নেই, একটুখানি একে একে করাতে হতো। এটা নেক্সট দিনই করাবো তাহলে। নেক্সট কবে করবে? সোমবার, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট দিন সোমবার দিনকে ক্লাস করাবো। আর তারপরে হচ্ছে তার পরের সপ্তাহে বৃহস্পতিবার দিন আমি পরীক্ষা নেবো, ঠিক আছে? আর এবার থেকে সপ্তাহে দুদিন করেই করবো, যেরকম এই সপ্তাহে লাস্ট দুটো সপ্তাহে যেরকম তোমাদের করাচ্ছি, দুদিন করে ক্লাস করাচ্ছি, দুদিন করেই ক্লাস করাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা বলছি, ইকোনমিক্সটা অনেকদিন ধরা হয়নি না? না স্যার। আর হচ্ছে সেফটি ইঞ্জিনিয়ারিং কি করানো হয়ে গেছিল? সেফটি না স্যার। হয়নি না? না। ঠিক আছে। ম্যানেজমেন্টটা একটু হয়েছিল, সেফটি অনেকটা। ম্যানেজমেন্টটা হয়েছে না? হুম হুম। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট মোটামুটি যা হয়েছে আর ধরবো না, বুঝেছো? আচ্ছা। ওই মেটেরিয়াল ম্যানেজমেন্ট আমি এইগুলো আজকে তো, হয়েছিল ভালো করে। ঠিক আছে।